প্র্যাকটিক্যাল যেগুলো হচ্ছে ক্লাস নম্বর দিছিলাম বাসায় করছেন, একটা কথা বলবেন না? আমি একদম হক কথা সত্যি কথা বলেছি, আমি ওই ক্লাসই করিনি, মানে আমি দেখি ওই ভিডিওটা। ম্যাম আপনি বাসায় কাজ কাম করছেন? ছবি আঁকার কাজ কাম করছেন? আপনি কিছু করছেন ভাইজান যে কথা বলতেছেন আমার সঙ্গে? আজকে প্রথম ক্লাসে জয়েন করলেন, কেন জয়েন করছেন? একটা সার্টিফিকেট নিয়ে একটা চাকরির জন্য? শোনা মুশকিল, আমার মতো পড়তে হবে চাকরি বাড়া যাবে। বগুড়ার সঙ্গে বললাম যে আমি জড়িত বগুড়ার সঙ্গে, বগুড়ার মানুষের সম্পর্কে আমার প্রচন্ড জানাশোনা আশা রাখি। তবে হচ্ছে যে ওই অঞ্চলের আমার যেগুলো শালাগুলো আছে ওদেরকে শুনে আমি মার দেওয়ার চেষ্টা করতে, ওদেরকে আমি মার দিতে পারছি না। বললাম মেয়েগুলো কিন্তু টাউট, ছেলেগুলো হচ্ছে প্রফেশনাল, এই হচ্ছে সমস্যা। তো ঠিক আছে ভাইজান, আসেন দেখা যাক, আজ থেকে আমরা শুরু করি, হ্যাঁ, এবং সিরিয়াসলি ভাবে শুরু করি যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু ডাক পাড়াতে পৌঁছতে পারি। কেমন? আমার কাজ হচ্ছে আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়া এবং আপনাদের পথগুলো সঠিকভাবে করে দেওয়া, কিন্তু মূল পরিশ্রমটা আপনাদের করতে হবে। আর চারুকলার বিষয়টা আমি বারবারই বলতেছি যে যদি আপনারা পরিশ্রম ঠিক মতো না করেন, দেখা যাচ্ছে যে ওই লাস্টের দিকে এসে মানে শুধু সার্টিফিকেটটাই পাওয়া হবে। হ্যাঁ, কারণ আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদের যা যা করে দিচ্ছে বা যা যা হেল্প করবে সেটা মোটামুটি যথেষ্ট। এখন বাদবাকিটুকু আমাদের সবাইকেই নিজেদেরকেই করতে হবে, এটাই হচ্ছে তার বাস্তবতা। কেমন? আর আপনি ভালো কোনো জায়গায় গেলে দেখবেন যে আপনার যেগুলো সমস্যা সেগুলো সঠিক ঠিক হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত অবশ্যই পরিচ্ছন্নতা স্বীকার করতে পারেন বা অনেকেই আপনি গুরুত্ব নাও দিতে পারেন, কিন্তু গুরুত্বটা ছিনাই নিতে হবে, সেটা নিজের কাজকর্ম দিয়ে। তো ঠিক আছে ভাইজান, আসেন আমরা একটু শুরু করি। আমাদের এখানে আমি বলছিলাম যে আমাদের থিওরিক্যাল কোর্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, বাংলাদেশের শিল্পকলা বলতে যে ধরেন আমাদের স্থাপত্য কিছু আছে, ভাস্কর্য কিছু আছে, বিশেষ করে ধরেন আমাদের সবাই বাংলাদেশ জাগ্রত চৌরাঙ্গি, ঠিক আছে, মুক্ত মঞ্চ বা যেটাই বলেন, স্থাপত্য বলতে জাতীয় স্মৃতিসৌধ, বড়দের মিউজিয়াম, আপনাদের মহাস্থান, পাহাড়পুর, এগুলা ভাস্কর্য তো বললাম, এই চিত্রকলা কিছু আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিটেলস জানাশোনা করবো বাংলাদেশ এবং বাংলাদেশের শিল্পী ও শিল্পকলার মধ্যে। আচ্ছা, আর একটা সাবজেক্ট হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস এবং তার শিল্পকলা। অনুরূপভাবে সেম যেটা বাংলাদেশের ক্ষেত্রে সেটাও বাইরের দেশের ক্ষেত্রেও। আর আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে করণ কৌশল। করণ কৌশল নামে হচ্ছে যে আমরা এখানে যে এলিমেন্টসগুলো ব্যবহার করবো, সেটা পেন্সিল হোক, খাতা হোক, পেজ হোক, রং হোক, ক্যানভাস হোক, ইজেল হোক, ডনকি হোক, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো এবং তার সাথে পরিচয় ঠিক মতো হবে। কেমন? বুঝতে পারলেন না? এই যে ক্যানভাস তো আমরা সবাই চিনি না? ক্যানভাস জানেন? ক্যানভাস কোনটা বলো? হ্যাঁ, সাথে সাথে আমরা ক্যানভাসটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? স্ট্যান্ড না, ইজেল। এর নাম হচ্ছে ইজেল। মনে থাকবে না? মনে থাকবে না? মনে রাখবেন। আরেকটা জিনিস থাকে হচ্ছে ডনকি, আমরা যেটার উপর বসে থেকে ছবি আঁকাই, লাইন টানি বা বিভিন্ন রকম ছবি আঁকাই, সেটার নাম ডনকি। আমরা কখনো এই টেবিলে বসে আমরা ছবি আঁকাই না, হয় আমরা নিচে বসি অথবা আমরা হচ্ছে ডনকিতে বসি। আর সাধারণত আমরা জি বলেন। চারুকলা হচ্ছে একটা সৃজনশীল সাবজেক্ট। এই চারুকলা থেকে আপনি পৃথিবীর যা ইচ্ছা তাই করতে পারবেন, যেটা অন্য কোনো সাবজেক্ট থেকে আপনি পারবেন না। ইভেন আমাদেরকে এতটুকু বলে রাখি যে একজন ডাক্তারও চারুকলার স্টুডেন্টের সাথে পারে না, যদি সেই চারুকলার স্টুডেন্ট বেটার হয়। চারুকলার স্টুডেন্টের সাথে পৃথিবীর কোনো ডিপার্টমেন্ট মিল হয় না, বুঝছেন? আর চাকরির অপরচুনিটি হচ্ছে যদি আমাকে বলেন তাহলে অবশ্যই বলবো যে চাকরির অপরচুনিটি সবচেয়ে বেশি আমাদের চারুকলার ক্ষেত্রে। কিন্তু এখানে যে সৃজনশীল সাবজেক্ট বা প্র্যাকটিস ধর্মী যে সাবজেক্ট, গুরুমুখী যে বিদ্যা, এটা যদি আপনি না শেখেন, আপনি হাজার চিন্তা করলে কোনো লাভ নেই। এটা তপস্যা করতে হবে, বুঝতে পারছেন? তপস্যা বলতে যে এটা টোটালি শিল্প। এই শিল্পটাকে আপনাকে মনে ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, খাটতে হবে। যদি আপনি খাটতে পারেন তাহলে পৃথিবীতে হচ্ছে আপনার পরবর্তী সময়ে
দেখবেন যে লাইফগুলো জীবনটা খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন। কিন্তু যদি এই তপস্যাগুলো না করতে পারেন, আপনি এই শুধু দেখবেন হতাশা এবং হতাশা এবং হতাশা। কিন্তু আপনি এখান থেকে কম্পিউটার সেক্টরে যেতে পারবেন, এখান থেকে টিভি চ্যানেলগুলো যেতে পারবেন, এখান থেকে আপনি নিজের ফ্যাশন ডিজাইন মানে সেক্টর খুলতে পারবেন, এখান থেকে পোশাক আশাকের জায়গা খুলতে পারবেন, এখান থেকে ক্র্যাফট আইটেম খুলতে পারবেন, এখান থেকে আপনি ইন্টেরিয়র যে সোর্সগুলো আছে সেগুলো করতে পারবেন। আপনি যা চান তাই করতে পারবেন। কিন্তু এটার জন্য আপনাকে লস অফ পরিশ্রম করতে হবে। আর আমাদের বাঙালিরা হচ্ছে প্রচণ্ড অলস, আমরা কথা বেশি বলি, কাজ কম করি। কিন্তু দেখেন আপনি পারেন কিনা কাজ বেশি করতে, কত কম করতে। যদি সম্ভব হয় তাহলে হ্যাঁ হ্যাঁ আমি তো এর আগে আমরা পড়ছিলাম হচ্ছে বিশ্বশিল্পের ইতিহাসের মধ্যে পড়ছিলাম হচ্ছে মিশর, মেসোপটেমিয়া, সিন্ধু, প্রাগ ইতিহাস, তাই না ম্যাম? এই কথাগুলো পড়া হয়েছিল। আচ্ছা, আর বাংলাদেশ অর্থ থেকে যেটা আমরা সেই গতদিন পড়লাম সেটা হচ্ছে বাংলাদেশের শিল্পকলা বলতে স্থাপত্য পড়ছিলাম কিছু, স্থাপত্য এবং আমাদের সংস্কৃতি এবং কালচারের যে বিষয়গুলো আছে মনে করতেছি কি সেগুলো আমরা পড়ছিলাম, তাই না? যেমন হচ্ছে পয়লা বৈশাখ সম্পর্কে বলেন তো দেখি কি পারেন, পারবেন না? তার মানে আপনি বাসায় হচ্ছে চেষ্টা করেন নাই, ঠিক বললাম? আপনি বুঝতেন? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, দেখেন যে আমার যে এই বয়সে বা এত দিনের অভিজ্ঞতাতে আমি একটা জিনিস বুঝছি, অজুহাত দেওয়াটা পরিহার করতে হবে। আমাদের প্রতিটা সংসারে কিন্তু অজুহাত থাকবেই। ধরেন রান্না বান্না থাকবে, কারেন্ট থাকবে না, ছেলে মেয়ে দেখাশোনা করা লাগবে, আরও অনেক কাজ থাকবে। কিন্তু আপনি যদি অজুহাতের উপর নির্ভর করে নেওয়া, তাহলে দেখবেন জীবনে কিছু করতে পারবেন না। আর অজুহাত কারা দেয় জানেন? যারা হচ্ছে অপারক, তারাই, আমার মনে হয় যারা অপারক তারাই হচ্ছে অজুহাত দেয়। আমাদের অজুহাত দেওয়াটা পরিহার করতে হবে, কারণ আমরা একটা প্রফেশনাল জায়গায় আসছি। এই জায়গায় এসে আমরা হচ্ছে একটা কাজে আসছি, সেই কাজের দিকে আমরা কাজটা নিয়ে ভাববো, আমরা অজুহাত নিয়ে ভাববো। আমাদের মানে সমাজে কাজ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এর মধ্যে আপনাকে সময় বের করতে হবে। এটার জন্যই তো এখানে টাকা দিয়ে ঘুরতে হয়েছে নাকি? তাহলে আমরা যদি অজুহাতের পরেই বছরটা চলে যায়, অর্ধেক বছর কিন্তু চলে গেছে, খেয়াল করেন, অর্ধেক বছর চলে গেছে, আর কিন্তু আছে মাত্র 6টা মাস। এই 6টা মাসে কী করবেন বলেন? যে আমরা খাটবো, লটস অফ প্র্যাকটিস করবো এবং খাটবো, আর হচ্ছে সেই অনুযায়ী যা যা করা লাগে তাই করবো। তবে সাকসেসটা আপনাকে ধরা দেবে, ওকে? আর সাকসেসের পিছিয়ে দৌড়াইতে গেলে আপনাকে সাকসেস ধরা দিবে না। আর চারুকলা সাবজেক্টটা এমন সাবজেক্ট, এটাকে যত ভালোবাসবেন তত কাছে আসবে। আর যত মানে ভালোবাসবেন না বা মনে করবেন যে বলেই হচ্ছে, আপনি জীবনও ধরা দেবেন। এটা আমার কাছ থেকে আপনি লিখে নিতে পারেন, ওকে? বুঝুন করে কথা বললাম। আচ্ছা, এই যে এই পড়াশোনার বিষয়গুলো কি জানেন? আপনি প্র্যাকটিক্যালটা শিখতেছেন, প্র্যাকটিক্যালের পাশাপাশি যখন আপনি থিওরিক্যালগুলো একটু ঘাটাঘাটি করবেন, তখন এটা তো একটার সাথে একটা রিলেটেড, তখন আপনাদের এদেরকে বুঝতে সুবিধা হবে। কারণ আমরা তো এখন নতুন, এদেরকে তো চিনি না, জানি না, বুঝি না, তাই না? কিন্তু এদেরকে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আপনি দেখা যাচ্ছে যে আমার সম্বন্ধে যদি ডিটেলস জানার চেষ্টা করেন বা জানেন, তাহলে দেখবেন যে অনেক কিছু আপনার ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছেন। কিন্তু যদি আমার সম্বন্ধে আপনি কিছুই না জানেন, তাহলে তো সেটা মানে অজ্ঞতা থেকে যাচ্ছে, পাওয়া যাবে। কেমন? থিওরিটা হচ্ছে পড়বেন, জানবেন, প্র্যাকটিক্যালটা হচ্ছে দেখবেন, শিখবেন এবং ওই যে জানলেন পরে সেটা অ্যাড করাবেন। এটা অনেকটা ইজি হয়ে যাবে। কেমন? ধরেন চারুকলা সাধারণত তারাই করতে আসতো, আমরা দেখতাম যাদের ছোটোকাল থেকেই হচ্ছে ব্যাপক আগ্রহ, ভালোবাসা। এই স্টেটগুলোর মধ্যে ম্যাক্সিমামই তারাই জুড়ে পড়ে, তারাই জুড়ে পড়ে, কারণ অতিরিক্ত আগ্রহ, কিন্তু আগ্রহী অনুযায়ী কাজ হয়, সময় ঠিক মতো দিতে পারে না বা অলসতা। চারুকলার স্টুডেন্টদের অলসতা কিন্তু খুব সহজেই চলে আসে, কারণ খাটনিটা প্রচুর থাকে, ঠিক আছে? এবং মাথার উপরে চাপ পড়ে, এবং এইটা প্রাথমিক পর্যায়ে যে ধাক্কাটা থাকে, ধাক্কাটা যদি কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে পরবর্তী দেখবেন আরামই আর। চারুকলাটা এমন একটা জিনিস, আপনি যত দিন যাবে তত ভালো লাগবে,
প্রথম যে ধাক্কাটা, এই যে 3 থেকে 6 মাস যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এই ধাক্কাটা ফোন করার মতন অ্যাবিলিটি আমাদের থাকে। তাহলে সাকসেস হবে। হ্যাঁ, আর তাদের মধ্যে এমন আমরা অনেক স্টুডেন্ট দেখছি যারা দেখা যাচ্ছে যে আমাদের থেকে অনেক ফোকাস করে, ছোটো থেকে তারা শিখেছে, অথচ একসময় গিয়ে তারা পিছিয়ে পড়বে, তারা অনেক পিছিয়ে পড়বে। এবার আমি যেগুলো বলতে হচ্ছে পেন্সিল আমার পছন্দ ছিল, তারপরে কিন্তু আমি গিয়ে দেখা যাচ্ছে অনেকের থেকে আগিয়ে গেছিলাম। কারণটা ছিল আমি পরিশ্রম করছি, প্রচুর পরিমাণে পরিশ্রম করছি। ঠিক আছে, এই পরিশ্রমগুলো যদি না করতে পারো, এটা আমাদের বৃথা হবে, টোটালি বৃথা। আমি যে বললাম যে প্রতি ব্যাচেই হচ্ছে মাত্র 4 থেকে, এটা তো হচ্ছে বিশ্ব শিল্পের ইতিহাস। আপনার বাংলাদেশের শিল্প শিল্পকর্ম এটা এখানে লিওনার্দো দা ভিঞ্চি আছে, রেমব্রান্ড আছে, ওইটা তো পল তিনটা আছে। সেমিস্টার হ্যাঁ, এটা না। ওকে ম্যাম, বলতে পারলাম কঠিন মনে হলো, কঠিন মনে করবেন না, ঠিক আছে। আপনারা একটু বেশি করে চেষ্টা করেন, দেখতে পারতে পারেন, কারণ এটা আপনার ক্ষেত্রে আপনি যদি কিছুটা জানেন, আপনার ক্ষেত্রে আরও বেশি ব্যর্থ হবে যদি এটা কমপ্লিট করতে না পারেন। এই জিনিসগুলো কিনছেন, কিছু কোনো কাজে লাগাইছেন, আজকেই নিলাম। আজকে নেবেন। আপনি কিছু করছেন, আমি প্র্যাকটিস করতেছিলাম। আমি বলে এই 7 দিনে 2টা পেন্সিল শেষ করতে মাস্ট। আমার কাছে মনে হয় যে যখন একটা সুযোগ একটা পাইছিলাম, আমি তো ধরেন ম্যানেজমেন্টে দীর্ঘদিন ওয়েটিংয়ে ছিলাম আজকে শুরু করে চান্সটা, প্রতিদিন ঘুরতাম, প্রতিদিন যাইতাম, সিরিয়াল আসতো, আমার পরে ভর্তি হয়েছে। যাদের বাবা চাকরি করে তাদের স্টুডেন্ট আমি চান্স পাই, প্রচণ্ড করছি। তারপরে যখন চিন্তা করলাম যে না অনেক সম্ভব, আমি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন আর ম্যানেজমেন্ট 3টাতে ওয়েটিংয়ে ছিলাম, তো করতে পারি 3 মাস যাতায়াত করছি আসছি, তখন একটা ক্ষোভ কাজ ছিল আমার, যে আমি সবগুলো বাদ দিয়ে দিচ্ছি, যে আমি আর এইসব সাবজেক্টে পড়বো না। আমি তখন এসএসসি কোচিং আমি এগুলোতে পড়বো না, আমি ব্যতিক্রমী সাবজেক্ট। তারপরে এটার প্রতি আমার মন যায়, চিন্তা করছিলাম যে এই মনে হয় আমার একটা শেষ সুযোগ, আর মনে আমি সুযোগ পাবো না, দ্বিতীয়বার অ্যাডমিশন। তারপরে শুরু করছিলাম একদম রেন্ডাম, চোখ কান মুখ বন্ধ করে কে কি বলছে আমাকে, আই ডোন্ট কেয়ার, কোনো কেয়ার করি। রাত 3টে বাজে আমার পেন্সিল চলে, হাত চলে, লাইন কাটতেছি, মোবাইল কাটতেছি, ছবি আঁকতেছি, পটল আঁকতেছি, আমার হাত চলতে যাচ্ছে। এই হাতকে আমি থামাইনি টানা 6 মাস। ওই 6 মাস যে প্র্যাকটিস করছে, ওই 6 মাসের মাস্টার কমপ্লিট করছে, ওই 6 মাসের প্র্যাকটিস বুঝতে পারছেন, মাত্র 6 মাস প্র্যাকটিস করে 10 বছর কাজে লাগাইছে। এই জন্য প্রাথমিক ধাক্কাটা যদি আপনারা একটু উতরাইতে পারেন, পরবর্তী দেখবেন যে এত মজা লাগতেছে। একটা ছবি আঁকা শেখার পর যখন আঁকবেন নিজের মধ্যে, একটা ভালো ছবি হবে, আর্টিস্টের মধ্যে ছবি হবে, দেখবেন নিজের হেভি ভালো লাগছে। এগুলি কিছু চিন্তা পড়ে, কিন্তু ভালো লাগাটা তৈরি করতে হবে পরিশ্রম। ওকে, যাই হোক, একটু মাথায় নেন। আজকে আমরা বাংলাদেশ সম্পর্কে বলি, যেহেতু আমাদের কাছে এখন শীত আপাতত নাই, তারপরে হচ্ছে যে আমরা যতটুকু পারি নিজেদের মধ্যেই একটু আলাপ আলোচনা করে একটু জানাশোনার চেষ্টা করি। বাংলাদেশের আমরা কয়জন শিল্পীর নাম জানি মোটামুটি, বলেন দেখি নাম একটু করে। আমাদের জয়নুল আবেদিন স্যার, জোরে বলেন। জয়নুল আবেদিন স্যার, তারপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, হ্যাঁ, তারপরে এস এম সুলতান, সুলতান, কামরুল হাসান, এরকম অনেক আছে, প্রমুখ অনেক আছে, তাই না ম্যাম? আপনি আর জানেন এছাড়া? হ্যাঁ, আচ্ছা, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন আমার কথা এবং বোর্ড দেখতে পাচ্ছেন? কোন বোর্ডটা খারাপ হয়ে গেছে? পিসের বোর্ড? আচ্ছা, বোর্ড
বোর্ড দেখার দরকার নাই, আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ একদম ক্লিয়ার। ওকে ওকে, তাহলেই হচ্ছে। শোনেন, আমরা গতদিন বাংলাদেশ অধ্যায় থেকে সংস্কৃতি, কালচার এবং আমাদের স্থাপত্য ঐতিহ্যগত বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। আজকে বাংলাদেশের শিল্পী এবং তাদের শিল্পকর্ম নিয়ে একটু আলোচনার চেষ্টা করবো, বা শিল্পীদের নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। তার মধ্যে বলি জয়নুল আবেদিন, শিল্পচন্দ্র জয়নুল আবেদিন হচ্ছে উনি কলকাতা, যেটা আর্ট স্কুল আছে, আগে তো হচ্ছে আমাদের এই বঙ্গটা একটাই ছিল, তাই না? আমাদের এই যে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই দুইটা বঙ্গ কিন্তু আগে অ্যাডজাস্ট ছিল। এবং এইখানে আমাদের যে কালচারাল, আমাদের যে হচ্ছে আহার বিহার বিদ্যা বা চালন বলন, টোটালটাই কিন্তু একটাই ছিল। এটা হঠাৎ করে দেশ বিভাজনের পর থেকে আমরা হচ্ছে আলাদা হয়েছি, কিন্তু আমাদের কালচার সংস্কৃতি কিন্তু একটাই আছে। দেখবেন যে আমাদের প্রকৃতিতে আমাদের ঋতু কয়টা? 6টা ঋতু না? পৃথিবীতে আর কোথাও আছে জানেন? পৃথিবীতে কিন্তু আর কোথাও নাই, একমাত্র বাংলাদেশে এই 6টা ঋতু কাউন্ট হয়, এবং সেই ঋতুটা পশ্চিমবঙ্গেও কাউন্ট হয়, তাই তো? এই জন্য ওদের কালচার আমাদের কালচার ম্যাক্সিমাম ক্ষেত্রে এক। হ্যাঁ, তো আমাদের এই অঞ্চলটা ছিল একটু মুসলিম অধ্যাদেশীয়, এই কারণেই শিল্পটা অনেক ক্ষেত্রেই হোঁচট খাইতো বলতে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হতো, এবং সেখান থেকে উত্তরণের জন্য অনেক চেষ্টা করছে আগের যুগের যে আর্টিস্টগুলো ছিল। বর্তমানে আমরা যে এই পর্যায়ে যে ছবি টবি এখন আছি, এটা তাদের বদল দেখি না, তারপরে কিন্তু আমরা অবসর করতে পারতাম না। এখন আপনার স্বাধীনতার আগেই মোটামুটি হচ্ছে আমাদের বাংলাদেশের বেশ কিছু বিখ্যাত শিল্পীবর্গ, তখন কিন্তু বাংলাদেশে আসলে ওইভাবে কাউন্ট করা হতো না শিল্পীদের ক্ষেত্রে। এটা এই বঙ্গ মিলেই তারা সমঝোতা করেই কিন্তু কাজ করতো। হ্যাঁ, শান্তিনিকেতন যেটা আছে, সেই শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথের তৈরি। এবং এই শান্তিনিকেতন যে আমাদের এই অঞ্চলের হচ্ছে অশেষ ধন্যবাদ, আমার চারটা বাড়বে। তো এই শান্তিনিকেতনটা হচ্ছে এই আমাদের এই উপমহাদেশীয় অঞ্চলের শিল্পের একটা কেন্দ্র। দেখেন, ভারতীয় অনেক আর্টিস্ট আছে, তার মধ্যে বিখ্যাত একজন হচ্ছে মুঘল ফিদা, উনি গোটা পৃথিবী বিখ্যাত। আমাদের এটার মধ্যে আমাদের জয়নুল আবেদিন পৃথিবী বিখ্যাত, আমাদের এস.এম. সুলতান পৃথিবী বিখ্যাত, আমাদের আর কি আছে, কামরুল হাসান পৃথিবী বিখ্যাত, যামিনী রায়, অনল রায়, শাহাবুদ্দিন, এরকম অনেক শিল্পী আছে যারা হচ্ছে পাইছি। হ্যাঁ, এটাই পড়াচ্ছিল, এখানেই পাইছি। বরঞ্চ এটা দেখে আপনাদের একটু হয়তো কষ্ট হবে প্রাথমিক পর্যায়ে, পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। আমি একটু কাহিনিটা বলে দিয়ে তারপরে আপনারা যে শিল্পীদের এই প্রতিবারই পরীক্ষাতে আপনার 2 থেকে 3 জন শিল্পীর সম্পর্কে আপনাদেরকে লিখতেই হবে, এটা বাধ্যতামূলক, এখানে নো মার্সি। ওকে, তো এই যে শিল্পীগুলা যখন এই কলকাতা আর্ট স্কুলে ভর্তি হয়, সেখান থেকে স্কুল কলেজ সবগুলো শেষ করে যখন তারা হচ্ছে অনার্স লেভেলটা কমপ্লিট করার পরে যখন দেশ বিভাজন হয় 1947, তাই না? 47 না, 47 সালে আমাদের দেশ বিভাজন হয়। তারপরে হচ্ছে পূর্ব পাকিস্তান হয়, আর পশ্চিম পাকিস্তান, আর পাশাপাশি হচ্ছে ভারত। তো এরপরে যখন তারা ইন্ডিয়া থেকে এখানে আসার পরে যখন আমাদের এই একটা প্রতিষ্ঠান করতে চায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সবাই তাকে বাধা দেয়, যতগুলো শিক্ষক ছিল তাদেরকে বাধা দেয়
যে না এই কোনো একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের শিল্প বা এই ধরনের ছবি টবি আঁকা হারাম এগুলো করা যাবে না। ওকে, তখন মানে আমাদের শিল্পী সমাজগুলো খুব মানে বিভ্রান্তের মধ্যে পড়ে গেল যে এটা কী হইল, এটা তো আমরা আশা করি যে আমাদের এত সুন্দর একটা সাজানো গোছানো স্বপ্ন এভাবে নষ্ট হতে পারে। তারপরে তারা কী করলো, তারপরে তারা বিভিন্ন জায়গায় বড় বড় যে মন্ত্রণালয়গুলো থাকবে বা অন্যান্য সরকারি যে দপ্তরগুলো থাকবে সেখানে গিয়ে তারা ব্রিফ করা শুরু করে যে শিল্পটা কেন দরকার। আপনি কখনো মনে করছেন শিল্পটা কেন দরকার? আপনি শিল্প ছাড়া আপনি পোশাক আশাক ডিজাইন চিন্তা করতে পারবেন? কখনোই পারবেন না। খাবার দাবারের মোড়ক যেগুলো আছে চিন্তা করতে পারবেন? পারবেন না। বা আপনাদের যে আমাদের যে স্থাপত্য আছে বা ডিজাইন সেন্স আছে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন আপনি এমন কোনো জায়গা নাই যেখানে আমাদের শিল্পের কোনো ভাষা নাই, সব জায়গাতে কিন্তু আছে। কিন্তু সেই জায়গাটা তৈরি করাটা খুব সহজ ছিল না, অনেক কঠিন ছিল। প্রতিটা পদে পদে হচ্ছে আমাদেরকে হেনস্থ করা হচ্ছে যে কেন আমরা এগুলো চালু করা অনুমোদনগুলো কেন করি। আস্তে 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 বুঝাইতে 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 48 সালের দিকে এখন বর্তমানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সেই একটা ছোট্ট একটা মানে একটা বিল্ডিং নিয়ে একটা রুম দুইটা রুম নিয়ে এই যে আমাদের স্কুলটা শুরু করে, একটা আর্ট স্কুল শুরু করে প্রথম, সেটা 1948 সালে। তার মধ্যে শিক্ষকগুলো যেগুলো বললাম প্রথম সালে 4 থেকে 5 জন, এরাই হচ্ছে এই প্রতিষ্ঠানটাকে শুরু করে সামনের দিকে নেওয়া শুরু করে। এর মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় প্রচুর পরিমাণে প্রতিবন্ধকতা আসতে শুরু করে যে না আপনাদের এগুলো করে কোনো লাভ হচ্ছে না, মানে কোনো কিছু পাচ্ছি না, হচ্ছে না। এভাবে দীর্ঘ সময়টা চলতে থাকে। এরপরে জি জি বলেন প্লিজ। অবশ্যই এই যে ভারতের বিখ্যাত শিল্পী হচ্ছে আপনার মুকবল ফিদা, উনি গোটা পৃথিবী বিখ্যাত, ঠিক আছে। বাংলাদেশের এসএম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন, এরা তো নাম করা গোটা বিশ্বে পরিচয়। আমরা আপনারা আমি এদের সম্বন্ধে কিছু জানি না, এদের সম্বন্ধে বাইরের দেশগুলো জানি, সেটা আমরা চিন্তা করি না। এগুলো হচ্ছে এক প্রকার গোড়ামি, মানে ধরেন যে আমরা তো পরাধীন ছিলাম, 48-এর পর থেকে তো আমাদের দেশটা পরাধীন ছিল না। এই পরাধীন দেশে চারুকলা তো জিনিসটা হচ্ছে স্বাধীন চেতা, এরা কাউকে হচ্ছে পরাধীনতার মধ্যে থাকতে চায় না। তো তখন যখন এই স্বাধীন চেতা এই পরাধীন দেশের সাথে যুক্ত হয় তখন কিন্তু প্রতিবন্ধকতা আসবেই। হ্যাঁ, এই প্রতিবন্ধকতা বিষয় না। এবং মুসলিমরা শিল্পের ক্ষেত্রে বিশাল অবদান রাখছে। আপনি দেখবেন যে পৃথিবীর বিখ্যাত আমাদের উপমহাদেশের যত পণ্ডিত আছে তার মধ্যে 60% পণ্ডিত দেখবেন মুসলিম, 50% পণ্ডিত বা 40% পণ্ডিত দেখবেন হিন্দু, ঠিক আছে। আমাদের এই অঞ্চলটা হিন্দু মুসলিম বিষয় না, আমাদের এই অঞ্চলটা আমরা হচ্ছে একটা জাতি। হ্যাঁ, আমরা জাতি, আমরা যে জাতিটা এটাই ভাববেন প্রধান। ইসলাম ধর্ম তো আসতে পরে, মানে ইসলাম ধর্ম বলো না ঠিক না, আমার মানে টোটাল ধর্মগুলোই তো আসতে হচ্ছে পরে। ধর্মগুলা আমরা এই যে একটা কথা বলি দেখেন যে আমরা ছেলে মানুষগুলো কিন্তু প্রচণ্ড উগ্র, প্রচণ্ড কিন্তু হিংসা করতে। এই ছেলে মানুষগুলোকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এই যে ধর্মটা আসে, সৃষ্টিকর্তা ধর্ম তৈরি করে এবং পরবর্তী সময় যে বিবাহ সিস্টেমটা করে যাতে ছেলে মানুষগুলো কন্ট্রোলে থাকে। এটা আমাদের কাছে হাস্যকর মনে হলো, এটাই বাস্তব, বুঝছেন। ছেলেরা কিন্তু অনেক মানে অনেক উগ্র, এদেরকে কন্ট্রোলে করার জন্যই কিন্তু ধর্ম এবং হচ্ছে আপনার বিবাহ টিবাহ যে ব্যাপারগুলো থাকে এই ব্যাপারগুলো সৃষ্টিকর্তা ঘটাইছে। আপনারা এগুলো একটু নিয়ে গবেষণা করলে দেখবেন আমার কথার সাথে মিলে যাবে। তো হিন্দু মুসলিম বিষয়টা হয়ে যাবে, বুঝছেন। বিষয় হচ্ছে মানসিকতা এবং একটা গোষ্ঠী থাকতো যারা আমাদেরকে পরাধীন দেখতে চাইতো, তার স্বাধীনতা বা হচ্ছে আপনার এই যে শিল্পের ব্যাপারগুলো থাকতে দিত না। কারণ আপনার শিল্প এবং আমাদের সংস্কৃতি যদি ধ্বংস করা যায় গোটা দেশ ধ্বংস হয়ে যাবে, সেটা ওরাও জানতো। আর্মিরা দেখবেন একটা দেশে যখন হেরে যায়, যখন আর তাদের কোনো উপায় থাকে না, তখন তারা কী করে, তখন তারা হচ্ছে সৃষ্টিকর্তা আমার মাফ করে, তখন দেখবেন তারা ধর্ষণ কাজ শুরু করে। কারণ কি, এটা যখন শুরু করে তখন হচ্ছে তাদের বীজটা সে দেশে থেকে যাবে এবং একটা সময় না একটা সময় সেই বীজগুলোকে দিয়ে ব্লাস্ট করে এবং আবার সেই জায়গায় আমরা পরাধীনতার স্বাদ গ্রহণ করতে থাকি। এটা হচ্ছে আর্মিদের একটা ট্যাকটিক্যাল একটা বিষয়। তো সেইখানে ধরেন যে একটা স্বায়ত্তশাসিত শিল্প, তো স্বায়ত্তশাসিত মানে এটা স্বাধীন চেতা, এখানে কোনো পরাধীনতার বিষয় নাই। শিল্প মানেই হচ্ছে কী বলবো, খোলা প্রকৃতি, শিল্প মানেই হচ্ছে খোলা মন,
শিল্প মানেই হচ্ছে আনন্দ, শিল্প মানেই হচ্ছে সুন্দর দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি তো যে কেউ চাইবে যে পড়াশোনার মধ্যে থাকে, তাহলে এরা মাথা চারা দিতে পারবে, পারবে? তো ভাইজান বুঝতে পারলেন কি আমার কথা, উত্তরটা? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, 1948 সালে এগুলা এখানে মনে হয় নাই। এই যে একটু গল্প করে আপনি শুনে রাখেন, আপনি পরে পাবেন। হ্যাঁ, আমি আর বইয়ের নাম বলতে হচ্ছে, বই কিনবেন আপনারা। বই কিন্তু খুব বেশি টাকা লাগে না, বই কিনলে কেউ দেউলিয়া হয়, তাই না? তো তারপরে কি হয়, 1948 সালে যখন স্কুলটা হয় এবং অনেক প্রতিবন্ধকতা আসতে শুরু করে, কিন্তু সেই স্কুলের স্টুডেন্ট যেগুলো হয় সেগুলো ধীরে 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 এটা একটু বুঝতে শেখে। পরবর্তীতে 52 ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলন, অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ বা আরও যেগুলো আছে 66 আর কিছু দফা আছে, এগুলো দেখবেন যে এই শিক্ষকতার ভূমিকা ছিল ব্যাপক। একটা সময় তো হচ্ছে আমাদের ইয়ে ছিল না স্যার, শেরে বাংলায় প্রতিলোকের যে 21 দফা দাবি ছিল, সেই দাবির মূল বিষয়টাই ছিল পয়লা বৈশাখকে মানে স্বীকৃতি দেওয়া, বাঙালি সংস্কৃতির যে জায়গাগুলো। 21 দফা দাবির মধ্যে 6টি দাবি ছিল পুরোপুরি সংস্কৃতি, মানে সংস্কৃতি শিল্প একই জিনিস। এইটা সম্পর্কে একটু বলে দেখেন যে শেরে বাংলা একে ফজলুল হক উনি জানতেন যে আমি বারবার বলি না যে দেখা যাচ্ছে যে আমরা ধরেন লুঙ্গি পরে অভ্যাস, আপনাকে বলা হলো আপনি জীবনে কোনোদিন আর লুঙ্গি পরতে পারবেন না, আপনাকে বলা হলো আপনি সালোয়ার কামিজ আর শাড়ি কোনোদিন পরতে পারবেন না, আপনি পরতে হবে সবসময় প্যান্ট শার্ট বা এই ধরনের হাফ প্যান্ট পরতে হবে। আপনি বলো না হাফ প্যান্ট পরবেন, আমি বলবো হাফ প্যান্ট। তার মানে কি আমাদের কালচারটা একদিন ধ্বংস হয়ে গেল, হলো না? আপনি পরাধীন হয়ে গেলেন। এখন আবার বলবো যে আপনাদের এই যে খাবার টাবার যেগুলো খান, এই খাবার টাবার খাওয়া যাবে না। আপনারা খাবেন বার্গার, চিকেন, এই হটডগ, ঠিক আছে, গরম কুত্তা বা যেটাই বলেন, সবই এগুলো করবে। আপনাদের ভাতটা ত্রুটি আমরা যেগুলো খাই, আপনাদের এগুলো খাওয়া যাবে না। আবার আরেকটা প্রশ্ন আসলো যে এই যে পয়লা উৎসব, দুর্গা পূজা, কালী পূজা আর অন্যান্য যে বিষয়গুলো আছে, আপনারা এগুলোও পালন করতে পারবেন। আপনারা কি করবেন, ভ্যালেন্টাইন ডে পালন করবেন, 14 এপ্রিল, হ্যাঁ, এগুলো করবেন, বা ওদের যে সংস্কৃতি এগুলো করবেন, আপনারা এগুলো করতে পারবেন না। তারপরে বলা হলো আপনারা বাংলা ভাষা বলতে পারবেন না, তা আপনি তো আগেই মারা গেলেন, তাই না? এখন এই মারা যাওয়াটাকে যদি আমরা মারা না যেতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, যেগুলো আমাদেরকে মানা করতেছে সেই সংস্কৃতি কালচারগুলো আমাদেরকে ধারণ করতে হবে। আর আমাদের এই কালচারগুলো ধরে নিই যে আমরা এখনও কিন্তু পান্তা ভাত খেলে খুব মজা করে খাই। যেমন আমি অনেক সুযোগে থাকি কবে পান্তা ভাত খাবো, মাঝে মাঝে দেখা যাচ্ছে রাত্রে আমার যে ভাগের ভাতটা আমি এটা না খেয়ে অন্য কিছু রেখে দিই, এটা পানি দিই, সকালবেলায় মনে করেন পেঁয়াজ মরিচ দিয়ে খেতে পারি। ও কি যে শান্তি, অরিজিনালি বিশ্বাস করেন, মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, মনে হয় যে আমরা বাঙালি। কিন্তু এই যে ধরনের পিজা, বার্গার টার্গার, হ্যান ত্যান এসে আমাদের কালচারটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা অন্যের কালচারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, আমাদের ছেলে মেয়েগুলোর অসুখ বিসুখ বেশি হচ্ছে। আমরা প্রকৃতিতে দেখবেন যে পোশাক আশাক থেকে খাবার দাবারের এমন একটা অবস্থা, বিষক্রিয়া, রাসায়নিক এমন একটা অবস্থা, আমাদের বেঁচে থাকাটাই কঠিন। যেগুলো আমরা আগের জেনারেশনের, আমরা যদি এখনো বৃষ্টিতে ভিজি, আমাদের কিন্তু ওই ধরনের প্রতিক্রিয়া হবে না, যেটা একটা নতুন বাচ্চাকে আপনি ভেজান দেখেন জ্বর বা অসুখ থাকবে না। আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, এটা এতটা দুর্বল হয়ে গেছে যে আমাদের খুব কষ্ট করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে এখন থেকে ম্যাডাম একটা কাজ করবেন, 10 টাকা ইনকাম করে 60 টাকা পেটে দিবেন, 3 টাকা জমা করবেন, বা 3 টাকার পোশাক আশা করবেন, যেগুলো দরকার করবেন। ছেলেমেয়েগুলো কি শাক সবজি থেকে শুরু করে পরিপূর্ণভাবে মানুষ করবেন, খালি পায়ে হাঁটতে দেবেন, খালি পায়ে ছেড়ে দেবেন কাঁদা পানির মধ্যে যাবো। এই যে হামটা এটিএম হচ্ছে না, সবাই টিকা দিচ্ছে, আমি কিন্তু আমার পিচ্ছিকে টিকা দিতে দেইনি। আমি আমার পিচ্ছিকে উপদেশ দিচ্ছি কি জানেন, তুমি যতটুকু খেলাধুলা করো তার থেকে বেশি খেলাধুলা করবো খালি পায়ে। খালি পায়ে তুমি আমাদের টোটাল আঙিনে যা ইচ্ছে তাই করো, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা হবে না। আমি যখন করোনার টিকা একটা জোরপূর্বক দিয়েছি আর একটা বাড়ি থেকে জোরপূর্বক দিয়ে হয়েছে, পরেগুলো আমার কোনো আগ্রহ ছিল। এই করোনার টিকা নেওয়ার জন্য বহু মানুষ মারা গেছে, এটা আমি আপনারা জানেন। আমার যে ছোটো ভাইটা মারা গেল এই করোনা টিকার বিশাল একটা প্রভাব, যার ধরুন আজকে আমার জীবন নিয়ে মনে করেন যে এত ব্যস্ত থাকি। আমি ছোটো ভাইটা থাকলে এই ধরেন আমি একদম উন্মুক্ত থাকতাম, মানে আমি বাস্তব উদাহরণ দিলাম। আমাদের ব্লাডে ভাইরাস ঢুকে গেছে একটা কারণে, আমাদের শরীরে যে জিন ছিল, জিন তো চেঞ্জ হয়ে গেছে। আপনি তো বুঝতেছেন জিন চেঞ্জ হয়েছে বলতে যে এই টিকা দেওয়ার পর থেকে আমাদের জিন চেঞ্জ, আমাদের যে সত্তা
আমরা যে জাতিসত্তা আমাদের জাতিটাকেই হচ্ছে এই টিকায় এনে অর্ধেক প্রায় ধ্বংস হয়ে গেছে। যাই হোক, তো এইভাবেই ধরেন হচ্ছে আমাদের কালচার এবং সংস্কৃতির জন্যে আমাদের যে বিখ্যাত সব ব্যক্তিবর্গরা ছিল যাদের আমরা এখন বইয়ে পড়ি, ঠিকমতো তাদের জীবনের সম্পর্কে আমাদের জানা নাই, আছে কারোর সম্পর্কে জানা নাই। তারা কিন্তু ধীরে 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 আমাদেরকে এগুলোর জন্য প্রচুর পরিমাণে আন্দোলন করছে সংস্কৃতি কালচারের জন্য। দেখবেন যে এক ভাষার জন্য আমরা যেভাবে জীবন দিচ্ছি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এই ভাষার জন্য জীবন দেয় না, মায়ের ভাষাকে জ্ঞান হচ্ছে এটা কোনো রকম একটা পাইছি। তো যাই হোক, এইভাবেই হচ্ছে আপনাদের আমাদের বৈশাখ, আমাদের নবান্ন, আমাদের বসন্ত, হ্যাঁ, আমাদের অন্যান্য যে সাংস্কৃতিক উৎসবগুলো আছে, কালী পূজা আছে, যেটাই থাক, দুর্গা পূজা, আপনার এইগুলো হচ্ছে আমাদের আত্মার সাথে জড়িত। এগুলো যদি না থাকে আপনি মারা যাবেন। অনেস্টলি বলতেছি, আপনি মারা যাবেন। যেহেতু এখন ভাবতে পারতেছেন না, কিন্তু মারা যাবেন। তো এই 48 সালের পর থেকে আমাদের যখন এই ধারাটা শুরু হয়, তখন প্রথম হচ্ছে প্রকাশ্যে আসে হচ্ছে এই যে ভাষা আন্দোলনের ক্ষেত্রে আমাদের চারুকলার যে ব্যবহারটা, তখন তো পোস্টার ছিল না, তখন পোস্টার কীভাবে করা হতো, তখন আসলো হচ্ছে আর্ট, এবং আর্টের পাশাপাশি একটা সেক্টর আসলো হচ্ছে প্রিন্ট মেকিং। দেখা যাচ্ছে একটা কাঠের ব্লকে ছবি এঁকে সেটাকে রং লাগায় ছাপ নেওয়া হয়, রং লাগায় ছাপ নেওয়া হয়, যেখানে হাজার হাজার পোস্টার এক রাত্রে। তারপরে এটা আমাদের ব্যাপক প্রয়োজনীয়তা, তাই না? তারপরে ধরেন যে হাতে হাতে অনেক পেন্টিং টেন্টিং করে সেগুলা প্রতিবাদ জানানো হতো, বা ভালো কাজের জন্য ব্যবহার করা হতো, বা মানুষকে সচেতন করার জন্য। অ্যাকচুয়ালি এটা আমাদেরকে প্রতিবাদ কাজকে মানে বেশি স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, আর কালচার ধরেন আপনি শুধু এখানে না, আপনি যদি প্রচণ্ড সাহস থেকে উদ্যম থাকে, যে মেয়েদেরকে বলবো আপনাকে মেকআপ আর্টিস্ট হয়ে যেতে পারবেন। মানে এই চারগুলোটা এত বৃহৎ সেক্টর, আপনি যা চান তাই হতে পারবেন। কিন্তু এই যে 6-7 মাস আপনি গরুর মতো খাটতে হবে, তবে যদি আপনি স্বাধীন মতো কিছু শিখতে পারবেন। এখন এই সার্টিফিকেট যেটা বারবার বলতেছি, কিন্তু আপনি যে সার্টিফিকেট নিয়ে কোনো লাভ নেই ম্যাডাম, কোনো লাভ নেই। শুধু দেখবেন যে মাঝখান থেকে টাকা পড়ে যাবে, সময় পড়ে যাবে, অতটা সব কিছু নষ্ট হবে। এটার একটাই উপায় আছে, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক, প্রচণ্ড খাটতে হবে। যদি একদিনে পারেন 6 ঘন্টা 7 ঘন্টা করে কাজ করার, সব কিছু বাদ দিয়ে তাও করতে হবে। কারণ আর মাত্র 6টা মাস, আপনাদের দেখতে দেখতে 6টা মাস চলে যাবে। 6টা মাসে কী শিখতে হবে? কিছুই না। পারবেন? কিছু পারবেন না, সম্ভব। একটাই উপায় আছে, খাটতে হবে। দেখেন, আমি আবারও বলতেছি যে অজুহাত দেওয়ার মতো জায়গা আমাদের অনেক আছে। এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সময় পাচ্ছি না, সাংসারিক কাজ, বাচ্চাদের কাজ, নিজের পড়াশোনা, নিজের একটু রেস্টের ব্যাপার, হাজব্যান্ড আছে তার সেবা যত্ন করা, বাবা শ্বশুর শাশুড়ি বা নিজের বাবা মার সেবা যত্ন, এতগুলা সেক্টর আছে। তারপরেও বলবো যে অজুহাতটা না দিলেই আপনার জন্য ভালো হয়। আপনারা শিখে যান। একটা মা বলেন, বাসায় সবাই বলেন যে আমি 6টা মাস সোল আমি পরিশ্রম করতে চাই, আমি শিখতে চাই, আমাকে এই 6টা মাস একটু সবাই একটু সহযোগিতা করে। 6টা মাস পর থেকে আপনাদের সাথে আমি আমার আছে, কিন্তু আমি একটা জিনিস শিখতে চাই। তবে যদি আপনারা পারেন, হ্যাঁ। তো তারপরে ধরেন এই যে শিল্পাচার্য, কামরুল হাসান, এস এম সুলতান, এরা ধীরে ধীরে আমাদের এই সেক্টরটাকে 71-এর পর থেকে, যখন আমাদের দেশটা স্বাধীন হওয়ার শুরু হওয়ার পর থেকে আমরা গোটা বিশ্বে নিজেদের জনপ্রিয়তা করে তুলতে পারি। এর মধ্যে ধরেন এই যে 43-এর মহান্তর কি, সেটা 1943 সালে কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষর নাম কি ছিল? দুর্ভিক্ষ শিল্পকর্ম কিছু করছিল জনরামে, তার নাম ছিল হচ্ছে ম্যাডোনা 43। সেটা প্রতিবার পরীক্ষায় আসে। ম্যাডোনা 43 কি? ম্যাডোনা 43 হচ্ছে একটা দুর্ভিক্ষ এবং প্রচণ্ড দুঃখ কষ্ট করা একটা স্মৃতি, যা আমরা আমাদের ইতিহাসে কখনো বলতে পারি। যেখানে কাক মানুষকে ছিঁড়ে খায়, যেখানে কুকুর মানুষকে টেনে ছিঁড়ে খায়, যেখানে মানুষ ডাস্টবিন থেকে যা পায় তাই খায়, ছাল পাকড় গাছপালা যা পায় তাই খায়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু জীবন এই দুর্ভিক্ষ ছবি এঁকে জয়েন্ট আমাদের নিজে একটু স্বার্থপর ছিল, দুর্ভিক্ষ ছবি এঁকে নিজে বিখ্যাত হয়ে গেছে। এটা আমি আমার বিখ্যাত হয়ে গেছে। তো আমার কাছে রিয়েল আর্টিস্ট মনে হয় আপনার এস এম সুলতান। জয়েন্ট আমাদের একটু ফ্যামিলিগতভাবে একটু বেটার ছিল, যার দরুন তার শিল্পকর্ম করতে যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয়তা থাকতো, সেটা মানে খুব একটা অভাব তার হয়নি।
ম্যাডোনা 43। তো এই শিল্পীগুলো সম্পর্কে আমি জাস্ট একটু সারমর্ম আকারে বলতেছি, এত ডিটেলস আকারে আপনাদের এখন বলার প্রয়োজন নেই, কারণ আপনারা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হইতেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটু আপনাদেরকে বুঝাইতাম, তো আপনারা যে বয়সটা পার করে আসছেন এখন আপনাদের জাস্ট একটু ব্রিফ করলেই আমার বিশ্বাস আপনার বাসায় এটা দেখে নিতে পারবেন, তাই তো? তো এই জয়নুল আবেদিন এইভাবেই শুরুটা করে এবং তার জীবনে যত শিল্পকর্ম করছে সেগুলা খুবই বিখ্যাত এবং ইতিহাস বিখ্যাত। এই ছবিগুলা দেখবেন একটু বুকি আছে, তার মধ্যে হচ্ছে বরণ আছে, গ্রাম্য জীবন আছে, তারপরে ম্যাডাম তো বললামই। এই টাইপের শিল্প জয়নুল আবেদিনের মোটামুটি 10 থেকে 12টা শিল্পকর্ম, 10 থেকে 12টা, 7 থেকে 8টা, এটা একটু লিখে রাখেন। 7 থেকে 8টা বাংলাদেশের 4টা শিল্পকর্মের নাম আমরা মনে রাখবো, এটা কখনোই ভুলবো না। এটা আপনার একদম সেকেন্ড সেমিস্টার যে যখন আসবে না তখন পর্যন্ত এটা আপনাদের পরীক্ষাতে আপনার প্রশ্ন আকারে এটা পাবেন। 4 জন শিল্পী আমরা বাংলাদেশে খুব ভালো করে পড়বো এবং তাদের 7 থেকে 8টা শিল্পকর্মের নাম আমাদের ঠোঁটের আগায় থাকবে। আচ্ছা, এই দুইটা কি আপনার শীট? দেখি একটু শীট পরিপূর্ণতা আছে কিনা। এটা তো আপনার সংক্ষিপ্ত প্রশ্নের জি আপনার এই গ্রুপে আছে ভর্তি হয়েছে ক্লাস করবেন আজকে ঠিক আছে ঠিক আছে সারেন আপনারা সমস্যা নেই। আচ্ছা ম্যাম একটু রাখেন। তো এই যে আমরা ধরেন জয়নুল আবেদিন লিখলাম, জয়নুল আবেদিন লিখে লিখলাম তার কিছু উল্লেখযোগ্য শিল্পকর্ম এবং 7 থেকে 8টা শিল্পকর্মের নাম আমরা মনে রাখবো এবং ন্যূনতম 4টার বর্ণনা, ন্যূনতম 4টা শিল্পের বর্ণনা। যেমন একটা শিল্পকর্ম আছে নবান্ন বা উকি, একটা মহিলা, গ্রাম্য একটা মহিলা, ঠিক সন্ধ্যা তার বেড়ার ঘরের মধ্যে একটা বাতি জ্বালানো আছে, পাশে একটা জগে পানি রাখা আছে এবং একটা খাবার ঢেকে রাখা আছে এবং সে জানালাতে বাইরে এখনো সূর্যের আলো নিভে যায়নি, সে এইভাবে তাকিয়ে আছে মেয়েটা। এই ছবিটার নাম হচ্ছে উকি। তার মানে সে হচ্ছে তার স্বামীর জন্য অপেক্ষা করছে, স্বামী কাজ থেকে মাঠ থেকে কখন আসলে তাকে পানি দিয়ে হাত দেওয়ার পরে তাকে খেতে দিবে। এটা তো আমাদের কালচার না, এটা তো আমাদের কালচার। এই কালচারটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে হচ্ছে শিল্পী এবং এইভাবেই ধরেন যে মোটামুটি আমরা 4টা বা 5টা শিল্পীর নাম একদম ঠোঁটের আগায় রাখবো, শিল্পকর্মের নাম এবং তার বর্ণনা, যে এই উকি ছবিটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, ব্যাখ্যাটা কি, ঠিক আছে? তবে আপনি তাদের সম্পর্কে জানবেন এবং বুঝতে পারবেন। আর এই জিনিসগুলা যদি এখন থেকে আমাকে এই জিনিসগুলো একটু ফলো করে লিখে রাখেন তাহলে দেখবেন যে আপনার পড়া, ওই যে বলছিলাম না এক বছরের পড়া 5টা দিনে আমি শেষ করে দেবো, তাহলে আপনার 5টা দিনও লাগবে না, আরও কম সময়। কিন্তু নিয়মিত যেহেতু আমরা কেউ ক্লাস করি না, কেউ করি, কোনো না কোনো কাজ দেখবেন আমাদের বেঁধেই থাকে, তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার হলে আপনি বিপদে পড়বেন না, দাবি করবো বিপদ আপনি পড়বেন এবং এই বিপদ থেকে উদ্ধার হওয়া উচিত আপনার নিজেই। এই জন্য ক্লাসটা যত পারেন করেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, তবে অফলাইন হলে বোঝার ব্যাপারটা দ্রুত হয়ে যাবে আর অনলাইন হলে বোঝার ব্যাপারটা একটু লেট হয়। আচ্ছা, তারপরে ধরেন এস এম সুলতান সম্পর্কে একটু বলি। এস এম সুলতান এই ছিল খুব গরিব, মানে প্রচণ্ড গরিব, ধরেন এতটাই গরিবের খাওয়ার টাকাও থাকতো। ছোট থেকে তার এই যে প্রচণ্ড আগ্রহ ছবি টবি আঁকার, ছবি টবি আঁকতো, চিত্রা নদীর পাড়ে বসে থাকতো, সেটা হচ্ছে নড়াইল। আমি নড়াইলে বেশ কয়েকবার গেছি, হ্যাঁ, তার শহীদ স্মৃতির সংগ্রহশালাও তার আছে। তো এখানে এই এস এম সুলতান মানে খুবই সংগ্রাম করে জীবনে বেঁচে থাকছে এবং তার ছবিগুলাই হচ্ছে আপনার গ্রামের যে মানুষ, খেটে খাওয়া যে মানুষ, জনজীবন, তাদেরকে তুলে ধরেছিল। তারা কেন বিখ্যাত বলেন তো? এই ছবি এঁকে কেউ বিখ্যাত হয়, কেন বিখ্যাত? আমরা কখনো চিন্তা করছি যে এই মানুষটা যে বিখ্যাত হলো কেন হলো, কিসের উপর ভিত্তি করে এই মানুষটা বিখ্যাত হলো? বিখ্যাত হওয়ার অনেকগুলো কারণ থাকে। এই যে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা বা ফুটবলাররা বা অন্যান্য যারা গেম খেলে, তারা আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করে না বাইরের দেশে, গোটা বিশ্বে তাদেরকে চেনে এবং তারা আমাদের দেশে সম্মান নিয়ে আসে। এই শিল্পীরাও কিন্তু এরা চিন্তা করেন, এই যে আমাদের এস এম সুলতান দেখবেন যে
তার ছবিগুলোতে একটা মহিলাকে সে আঁকছে, একটা মহিলা মাছ করছে, এই ধরনের কোনো ছবি দেখছেন কখনো? একটা মহিলা একটা মাছ করছে, কিন্তু মহিলার মাংস বেশি, ছেলেদের থেকেও মোটা। এই ধরনের ছবি দেখেন নেই? আপনাদেরকে মারা উচিত। কি বলতেছেন আপনারা? কেউ দেখেনি? যারা অনলাইনে আছেন তারাও দেখেনি কখনো? আমি খুব দুঃখ পাইলাম আপনাদের কথা শুনে। এখানে 3টা বই দিয়ে কিনতে হবে। 3টা বই কিনতে হবে। আমি একটা মোটা বই কিনতে বলবো আপনাদেরকে, 1000 টাকার মতো লাগতে পারে একটা বই। ওটার মধ্যে ডিটেলস অনেক কিছু পাবেন। তাহলে লিখে দিন। আর ছোট্ট একটা বই, ওই বইটা আমার যে তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুল সুবহান হিরা স্যার, মানে যারা ওনারা পিএইচডি করতেছি, ওনার বইটা আমি চাইছি যে স্যার আপনি যদি কিছু কপি আমাকে দেন, আমি আমার স্টুডেন্টগুলো দিই। তো স্যার রাজি হচ্ছে না, তবে আশা রাখি সামনের সপ্তাহে তিনি রাজি হবেন। যদি রাজি হয় আমি চুপ করে 8-10টা বই ওখান থেকে মেরে দেবো, আপনি লিখে দেবো, আপনারা নেবেন। এটা হচ্ছে বললাম যে বই কেনাটা কেউ গরিব হয় না, বই কিনবে শিক্ষণীয় একটা বিষয়, ওটা কিছুটা জানতে পারবেন। আর এই একটা বই কিনলেই হবে, ঠিক আছে? এই একটা কিনবেন, ওই একটা কিনবেন। এই দুইটা বই 1200 বা 1300 টাকা বা 1400 টাকা সর্বোচ্চ রাখতে পারে, আর 200 টাকা কম রাখতে পারে। এই দুইটা বই কিনে রাখবেন, কেমন? মানে আমি পেন দিয়ে ফেললাম টাকার কথা বলে। শিখতে হলে লিখে দিন। আচ্ছা, এগুলো আপনাদের করতে হবে, হ্যাঁ? এগুলো করলে আগ্রহ ছোটা বাড়বে। যাই হোক, এই এস এম সুলতান যখন এই মহিলাগুলোর ছবি আঁকে, এই মহিলাগুলো হচ্ছে গ্রাম্য একটা মহিলা, যারা খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া বলতে যে আমাদের গ্রামের মহিলা বা পুরুষগুলো দেখবেন শহরের তুলনায় বেশি দিন বাঁচে না, তাদের দেখবেন অসুখ বিসুখ কম, তারা বাঁচে বেশি। কারণ কি? তারা কাজ করে। যেমন কাশ্মীর, চীন, জাপান, এই ধরনের মহিলা মানুষগুলো দেখবেন যে 100 বছর, ন্যূনতম 100 বছর বাঁচে। কারণ তাদের খাদ্য অভ্যাস এবং কাজ, তারা প্রচুর পরিমাণে পরিশ্রমী। তার মধ্যে আমার মা একজন, স্টিল নাও তার প্রায় 69 বছর বয়স, সে এখনো যে হারে খাটে। আমার মায়ের একটা দুটো খামার আছে, আমি আমার দেখাশোনা করি। মানে আমি যতটুকু সময় পাই ব্যবসা বাদ দিই, আমরা একটু গল্পটা শেষ করি। ওকে, পড়াটা আগে। এখন গ্রামের যে মহিলাগুলা দেখবেন যে এই মহিলাগুলো প্রচুর পরিমাণে খাটে, এই জন্য দেখবেন এদের অসুখ বিসুখ হয় না। আবার দেখবেন শহরে কিছু লোকগুলো আছে 60 বছরের পরে দেখবেন তাদের হাজার রকম অসুখ বিসুখ, এবং প্রতিটা বাসায়, আমার বাসাতেও যদিও আছে, আমার মায়েরও আছে, তারপর আমার মা খাটে, একটা বক্স থাকে ওষুধ সবার বাড়িতে থাকে না? জি স্যার। এটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। এটা 10 বছর আগের মধ্যে বক্স কারো থাকতো না বাসায়, তো কারণ এখন মাছগুলোতে দেখবেন আপনার বিষক্রিয়া, খাবারের বিষক্রিয়া, মানুষ যাবে কোথায়? তো এই গ্রাম্য মহিলাগুলোকে যখন এস এম সুলতান আঁকতো, এখন ছেলে মানুষের দেখবেন যে পরিশ্রম করলে একটু পেশি টেশি উঁচু টুচু হয়, ব্যান্ডাম করলে মোটা হয়। আমি থেকে আমাদের একটু বেশি আছে, না না আমারটা বেশি আছে, আপনার দ্বিগুণ আছে। ধরেন আমি কিন্তু প্রচুর পরিশ্রমী, আমি কিন্তু একটানা 16 ঘন্টা খাটি প্রতিদিন। আমি 1 কেজি চাউলও কখনো বই নেই। আমি ধরেন আমি আমার কাছে এই যে 50-60 কেজি বস্তা আমার কাছে কিছু মনে হয়, আমি এত থাকতে পারি। আমার কর্মচারীগুলোর সাথে আমিও থাকি, ওরা লজ্জা পায়, আমি বলি নো, এটা কোনো বিষয় না, আমার কাছে আমি যে আমার কাছে এগুলো কিছু মনে হয়, আমি প্রচণ্ড পরিশ্রম করতে ভালোবাসি। তো এই মহিলাগুলোর পেশি যখন এরকম হয়, তখন স্বভাবতই দেখতে যে এই শিল্পীটা পাবো, এটা মহিলার কোনদিন এরকম বডি হওয়া সম্ভব? তোর মধ্যে অনেক বড় শিক্ষা ছিল। ছোটবেলায় দেখতাম যে, ভাবতাম যে এই লোকটা একটু পাগল, মহিলাদেরকে এভাবে আঁকানো কি আছে? আর ছেলে মানুষের পেশি তো আরো বড়, ওদের চেস্ট এগুলা বিশাল মোটা, মনে হয় যে ধরেন যে হাল্ক আছে না, জি স্যার। একদম হাল্কের মতন করে আঁকা। তাই একটু অবাকই লাগতো যখন চারুকলায় ভর্তি হলাম বা এটা সম্পর্কে জানতে শুরু করলাম, তখন তার প্রতি আমার শ্রদ্ধাভক্তি ব্যাপক করে বেড়ে গেল। কারণ আমরা তো দেখি হচ্ছে দর্শন, আমরা এতটাই খারাপ যে আমরা আগে দর্শন দেখে পছন্দ করি, যে কার কি আছে, কার পোশাক আশাক কেমন, কে কত ধনী, কার কত টাকা, কার হাতে সোনা, কার হাতে কি আছে, আমরা কিন্তু এগুলো ফলো করি। ইভেন্ট আমার বাবা মাও যদি, বাট আপনার বাবা মা যদি আপনাদেরকে বিয়ে দিতে চায়, আগে দেখবে ছেলের কী অবস্থা, বাড়িঘর কী অবস্থা, টাকা পয়সা, ছেলেটা ভালো কি খারাপ, এটা আগে দেখা হতো, এখন কিন্তু দেখা হয় না। না স্যার, কে করছেন? জি স্যার। তো এই যে এই বিষয়গুলো খুব লজ্জাজনক। তো ধরেন এই সুলতান এগুলো আঁকার মূল কারণটা হচ্ছে আমাদের গ্রামের মানুষ এত পরিশ্রমী, তারা খেটে খায়। এই যে মাসল টাসল দিচ্ছে, তার মানে কি অনেক শক্তিশালী, তার মূল উদ্দেশ্য ছিল এটা, শক্তিশালী করে মানুষের সামনে উপস্থাপন করা হতো, তাতে মানুষ বুঝতো যে এরা প্রচণ্ড পরিশ্রমী। আসলে তো গোটা বিশ্বের মানুষ
তখন এস এম সুলতানকে জানা শুরু করলো। ইনি হচ্ছে পিওর একজন মাটির মানুষ এবং গ্রাম বাংলার যে জনজীবন তারা যে অনেক পরিশ্রমী এবং তাদের কালচারটা যে এত স্ট্রং এবং সব কিছু মিলেই মনে করেন এই মহিলা এবং ছেলেগুলোকে বেশি শক্তি দিয়ে ছবিতে এঁকে সবার সামনে তুলে দিয়েছে। গ্রামের সহজ সরল মানে দৃশ্যগুলো বেশি হ্যাঁ, এস এম সুলতানের এই বিষয়গুলো এতটা চমৎকার ছিল যে গোটা বিশ্ব তাকে জানতো যে এ হচ্ছে গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের একজন প্রতিবাদী কণ্ঠ। এস এম সুলতান তার তুলির মাধ্যমে গোটা বিশ্বে আলোড়ন তুলছে, কিন্তু আমরা তার সম্বন্ধে কিছু জানি না, কতটুকু জানি না, কিছু জানি না। এই এস এম সুলতান মানে কি বলবো আপনাকে, প্রথম বৃক্ষারোপণ থেকে শুরু করে আরো বিখ্যাত বিখ্যাত তার কিছু ছবি আছে। সেই ছবিগুলো যখন দেখবেন যে মাছ কাটা একজন মহিলা, আপনারা চোখে পড়বে হয়তো, একজন মহিলা মাছ কাটতেছে, তার পাশে একটা বিড়াল বসে আছে বটি দিয়ে মাছ কাটতেছে, তার পাশে একটা পিচ্চি বসে আছে। এবং মহিলারা তো আগের যুগের মহিলারা তো ব্লাউজ যেগুলো করতো না, আগে পোশাকের স্টাইল ছিল আলাদা, যেটা 80 দশক 90 দশকের দিকে আমাদের দৃষ্টিভঙ্গিও ছিল সুন্দর, শুধু শাড়ি ইউজ করে। আমাদের দৃষ্টিভঙ্গিও কিন্তু তখন সুন্দর ছিল এবং কালচারটা ছিল আমাদের কিন্তু চমৎকার। দেখবেন যে আমরা খেলার মাঠ পাইছি, মাটি পাইছি, হ্যাঁ, বিটিভি দেখতে পাচ্ছি, DD1 দেখতে পাইছি, এন্টেনা দেখতে পাইছি না? এই জিনিসগুলো কিন্তু হারিয়ে গেছে। এবং ওই সময় দেখবেন যে আমাদের খাবার দাবারের দাম কম ছিল, খাবারের মান ভালো ছিল। গরুর মাংস যেমন আমি পাইছি হচ্ছে গরুর মাংস কয় টাকা জানো? 45 না 100 টাকা মনে পাইছি, আমি দেখছি। আমি পেট্রোল দেখছি আমি হচ্ছে 22 টাকা লিটার, কেরোসিন দেখছি হচ্ছে 6 টাকা না 60 টাকা লিটার, এগুলো আমি দেখছি। তো ধরেন এই বিষয়গুলো হারাই যাচ্ছে কি জন্য জানেন? আমাদের এইসব অজ্ঞতা, আমাদের বাইরে কালচার আসা, আমাদের সংস্কৃতিকে আমরা চিন্তা ভাবনা করি না, এই বিষয়গুলো যখন আস্তে আস্তে আমরা বাইরেগুলো গ্রহণ করতেছি আমাদের দেশগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনি যখন শিল্প নিয়ে পড়াশোনা করছেন, এটা কিন্তু সবার আগে দায়িত্ব কিন্তু আপনার, অবশ্যই আমার, সবার, তাই না? এই দায়িত্বগুলো আমি অনলাইন যারা আছে তাদেরকে বারবারই বলতেছি যে এই জিনিসগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, আমাদের কালচার সংস্কৃতি ধরে রাখতে হবে। আমরা যদি এগুলো ধরে না রাখতে পারি আমাদের পরবর্তী জেনারেশন আপনি খুঁজে পাবেন না। আমরা স্বামী স্ত্রী দুজনেই আর্টিস্ট, আমার পিচ্ছি এগুলো পছন্দই করে না, আমার পিচ্ছি এগুলো পছন্দই করে না। হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে না, সরাব একবার তোমরা নিয়ে যাও। বোরিং হয়ে গেছে দেখে দেখে। ওই যে মোবাইল এবং অন্যান্য জিনিসপত্র আসছে, তারপরে খেলা, তারপরে ইদানিং হচ্ছে লাট্টু টাট্টু একটু লাঠি, আমরা লোকাল ভাষায় বলি লাট্টু, লাট্টু দিছি, ম্যাচের খোলটোলগুলো দিছি, মার্বেল কিনে দিছি, এইগুলো খেলা তো হারাই গেছে স্যার। দিয়ে এসে এখন এগুলো নিয়ে পড়ে থাকতেছে, খেলতেছে, মাটি কাদার মধ্যে খেলতেছে, এগুলো দিচ্ছে, জি জি। বুঝলাম না ভাইজান আপনার কথা। স্যার ক্লাসের সময় শেষ। আচ্ছা, ওইটা কোনো বিষয় না, প্র্যাকটিক্যালও আমার, থিওরিক্যালও আমার, আমি আমার মতন করে শেষ করবো, আপনি টেনশন করেন না ভাইজান। এই কালচারাল বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ, এটা যে গল্প আকারে আমি বলতেছি এটা তো জানার দরকার আছে। তো এস এম সুলতানের আরেকটা কাহিনী বলি। এস এম সুলতান একবার হচ্ছে যে আপনার আমেরিকাতে গেছে, হচ্ছে আমেরিকান প্রেসিডেন্টের আমন্ত্রণে কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ আসলে এসে এস এম সুলতান হচ্ছে আমেরিকাতে এস এম সুলতানকে নিয়ে গেছে। আমাদের দেশে কিন্তু কেউ জানে না। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট আমাদের এস এম সুলতানকে বিখ্যাতভাবে চেনে, অথচ আমাদের দেশে কেউ তাকে চেনে না, জানেও না, কেউ চেনে না, জানে না। ওই যে বললাম না যে মাছ ওটা দেখে মনে করছে যে শীতে পাগল, এ তো পাগল, এইসব পাগল ছাগলের সাথে থাকা যাবে না, এগুলো মনে করতো। এখন এর মধ্যে আবার আমাদের তখন সরকার ছিল হচ্ছে এরশাদ, রাষ্ট্রপতি এরশাদ। এরশাদ গেছে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে, ছিলেন একটা মানে একটা আলোচনা নিয়ে আলোচনা করতে গেছে। এখন কি যেন প্রেসিডেন্ট ছিল তখন, সে এরশাদকে বলতেছে, আপনি কি জানেন আপনি তো আজকে শুনে খুশি হবেন, আমাদের দেশের বিখ্যাত একজন আর্টিস্ট আমাদের দেশে বেড়াতে আসছে, আমাদের দেশের আমন্ত্রণ। এখন ও শুনেই হতিয়ে গেছে যে এটা কি ব্যাপার, আমাদের দেশে একটা বিখ্যাত ব্যক্তি বললো প্রেসিডেন্ট আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসতেছে, তো আমি আমেরিকার প্রেসিডেন্ট, যারা তখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, সে আমাদেরকে ভাড়া করে আমাদের দেশের আর্টিস্টকে নিয়ে আসছে। তখন সে সাথে সাথে যে তার সহযোগী ছিল এর সাথে তাকে বলে, কে এসে আসছে, দ্রুত আমাকে দাও, আমি তো লজ্জা করে গেলাম, আমি জানি না, অথচ আমেরিকার প্রেসিডেন্ট জানে সে নিয়ে আসছে। তারপরে জানলো যে ইনি হচ্ছে এস এম সুলতান, ইনি হচ্ছে যে এইরকম দেখতে, রোগা শোকা, এত বড় বড় চুল, চোখে একটা চশমা পড়া এবং একদম সাধারণ একজন মানুষ, নড়াই। তারপরে বলছে যে এই
এম সুলতানের কি কি দরকার, আমাদের দেশে এম সুলতানের কি কি দরকার, তোমরা দ্রুত যাও গিয়ে আমাকে 1 সপ্তাহের মধ্যে এগুলো সব করে দিবা। তো দেখেন, আমরা বাইরের মানুষের কথাবার্তা শুনে আমরা এম সুলতানকে চেনা শুরু করলাম, এবং এম সুলতানের যে চাহিদা এবং সেই চাহিদা নিবারণের জন্য আমরা কি করলাম, এই ব্যবস্থা করলাম 1 সপ্তাহ মধ্যে, অথচ বাইরের দেশের কাছ থেকে আমরা কিছু জানা শুরু করলাম। এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা এতটা মানে কি বলবো, আমরা অকৃতজ্ঞ জাতি কিন্তু, জানতো না। আমরা কিন্তু আমাদের সিনিয়রগুলোকে বা সম্মানিত যে ব্যক্তিগুলোকে আমরা কিন্তু কাউকে সম্মান করতে জানি না, জানেন কি? এই যে জুলাই যে নাম ধরে জুলাই যে ঘটনাগুলো ঘটলো, এখানে যে পরিমাণে শিক্ষককে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, এবং বিখ্যাত সব ব্যক্তিবর্গকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, এটাই তার প্রমাণ। কিন্তু সবাই তো এক থাকলে হবে না, আমাদেরকে ব্যতিক্রম হতে হবে, আমাদের কালচারটা ধরে রাখতে হবে এবং কালচারে নিয়ম নীতিগুলো মানতে হবে। এবার আরেকটু ছোট্ট করে বলি, এস এম সুলতান তো বললাম, জয়নুল আবেদিনও বললাম, কামরুল হাসান, আমাদের জাতীয় পতাকার যে মনোগ্রাম ডিজাইনার, এগুলো সবই হচ্ছে কামরুল হাসান। পটারি যে চিত্রগুলো, আপনার পটচিত্র যেটাকে বলা হয়, গাজী পট বা অন্য পট, এটার জনক হচ্ছে কামরুল হাসান। নায়ের একটা বিখ্যাত শিল্পকর্ম আছে যেটা দেখলে আপনাদের মনে হবে কার্টুন, অথচ এইসব শিল্পকর্মের দাম ধরেন 20 কোটি, 30 কোটি, 40 কোটিতে সে বিক্রি করবে না। বোঝা গেছে? যারা মূল্য বুঝে তারা এগুলো বোঝে। তো এই কামরুল হাসান, তারপরে আরেকটা ওর পোস্টার ছিল, এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটা দেখছেন 71-এর সময় যে একটা পোস্টার করছিল বিখ্যাত, এই জানোয়ারকে হত্যা করতে হবে, ইয়াহিয়া খানের একটা পোস্টার। মুক্তিযুদ্ধের, এটা দেখেননি কেন? মুক্তিযুদ্ধের একটা বিখ্যাত পোস্টার, এই জানোয়ারকে হত্যা করতে হবে। এটা পাকিস্তানি ইয়াহিয়া খানের ছবি লিখে দেখবেন যে ডাইনির মতন, ডাইনি তো না, ছেলেদের কি হয়, মেয়েদের ক্ষেত্রে ডাইনি করে, ছেলেদের কি হয়, যারা ভয়ঙ্করভাবে উপস্থাপন করে একটা পোস্টার তৈরি করছিল, যেটা হচ্ছে লেখা ছিল এই জানোয়ারকে হত্যা করতে হবে। হিংস্র। আপনি দেখছেন না অনলাইনে? ধন্যবাদ ভাইজান। এই যে অনেকেই দেখছে, আপনারা হয়তো দেখেন নাই, এটা বিখ্যাত ছবি, বুঝছেন? বিখ্যাত ছবি, এটা সবাই দেখছে, আপনারা যে দেখেননি, এটা আমার দুঃখ লাগছে। তো কামরুল হাসানের বাংলাদেশের ক্ষেত্রে অনেক অবদান আছে, তার মধ্যে এই যে কিছু বললাম, জাতীয় পতাকা, মনোগ্রাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে মনোগ্রামটা আছে সেটা রচয়িতা টোটালি সে। তো দেখেন, এরা এত পরিমাণে আমাদের দেশে অবদান রাখছে এইসব ক্ষেত্রে, আমরা কিন্তু কিছু জানি না এবং জানার আগ্রহ থাকে না, তাই না? আমরা কতটা অকৃতজ্ঞ জানি, আমাদের এটা করলে হবে না, জানতে হবে। তো এর একটা বিখ্যাত শিল্প আছে, হচ্ছে একটা নায়ক, আরেকটা হচ্ছে 3 কন্যা। 3 কন্যা, এই যে কি বললাম আমি প্রথমে বললাম যে প্রতিটা শিল্পীর 7 থেকে 8টা শিল্পকর্মের নাম সবসময়ের জন্য মনে রাখবেন, অন্তত 4টা শিল্পীর নাম। 4টা শিল্পীর নাম আমরা কখনোই ভুলবো না, মনে থাকবে? শিল্পকর্মের সম্পর্কে বলো। 3 কন্যা, নায়র, এটা হচ্ছে কামরুল হাসানের বিখ্যাত ছবি। নায়র আমরা গান শুনছি না, শুনছেন? শুনেনি? আপনি শুনছেন? এটা হচ্ছে বিখ্যাত এই অঞ্চলের আপনার ময়মনসিংহ নড়াইলের একটা গান। এই গানটা আমি হচ্ছে আমরা নতুন করে শুনেছি কাজী সুমন। হ্যাঁ, আমি এই গানটা হচ্ছে আপনার, আমি যখন ময়মনসিংহে যাই, ওখানে এক ফ্রেন্ডের কাছ থেকে শুনে আমি তো বেলা বাজায়, বেলাতে প্রথমে এই গানটা তুলছিলাম, তুলে তারপরে হচ্ছে এই গানটা সম্পর্কে আমার জানা। নায়ক, এই সেই নায়ক, বুঝতে পারছেন? আমি তো মাটির মানুষ, আমি যে গান করি, বেলা বাজায়, ঠিক আছে, তখন ধরেন যে হচ্ছে খেলাধুলা করি, তখন ছবি আঁকি, মানে জি সময় ছিল একটা, দেখুন। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। আমরা 4টা শিল্পীর শিল্পকর্ম ন্যূনতম 6 থেকে 7টা আমরা মুখস্থ রাখবো, এবং ন্যূনতম 4টা শিল্পকর্মের ব্যাখ্যা জানবো। নায়কটা কি, পিটা কি, প্রথম প্লান্টেশন কি, বা প্রথম বৃক্ষরোপণ, মেডোনা 43, ঠিক আছে, এই যে নামগুলো বললাম না, এর মধ্যে ধরেন 3 থেকে 4টা প্রতিবার পরীক্ষাতে আসে, বোঝা গেছে? গাজী পট, এগুলো আমাদেরকে, যে এগুলো শীতেই পাবেন, বইও পাবেন, এগুলো জাস্ট যে
মানে পয়েন্ট আকারে আপনারা একটু লিখে রাখলেন যাতে বাসায় গিয়ে এগুলা করতে পারেন এবং 1 বা 2 মার্কের জন্য যতটুকু পড়া লাগে ততটুকু পড়বেন, অতিরিক্ত পড়ার দরকার নেই, জানার জন্য পড়বেন, হ্যাঁ, মুখস্থ করার জন্য। ওকে, কারণ এখন আপনাদের সেই বয়সটা নাই। তো আগামী দিন আমি এখান থেকে আপনাদের কিছু শর্ট কোশ্চেনের পরীক্ষা নিতে পারি। আপনি কি রাজি আছেন এই 4টা শিল্পী সম্পর্কে? জি, পরীক্ষা দিতে পারবেন। পারবেন না কেন? আর আমি কম্পিউটারে কোর্স করতেছি, ওইটা ফাইনাল পরীক্ষা আছে শুক্রবারে, সেই 9টা থেকে করে 5টা এই কারণে কি করছো? আমি হচ্ছে আইটিতে আছি, আইটি সাপোর্ট অ্যান্ড মোবাইল সার্ভিস, আইটি সাপোর্ট অ্যান্ড মোবাইল সার্ভিস 4 মাস কোর্স। আচ্ছা, মোবাইল সার্ভিস হ্যাঁ, সরকারি ভাবে সরকারি ভাবে। প্রজেক্টের মাধ্যমে 4 মাসে ওখান থেকে আপনার মানে 12,000 টাকা আমাদেরকে দিবে এবং সার্টিফিকেট। এটা যুব উন্নয়ন কেন্দ্রিক হয়। এটা সরকারি জীবন। ওকে, এটা ভালো দিক করে। তবে যে উদ্দেশ্যটা নিচ্ছেন একটার দিকে ধাবিত হন, হ্যাঁ, চতুর্থ দিকে ধাবিত হলে আপনি পারবেন না। আর এটা এখন হচ্ছে আপনার এই শুক্রবারে শেষ, শেষ। মানে জানুয়ারির 8 তারিখ থেকে শুরু। দেখেন এই যে আমি আপনাদের এই প্রতিবারই জানেন কি হয় জানেন, 7 থেকে 8 জন পাই, এবার আপনাদের কম। এই 7 থেকে 8 জনের দেখে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তারা আমার সাথে থাকে এবং এই কজনকে আমার মনে হয় যে এরাই হচ্ছে পারফেক্ট, এরাই হচ্ছে যার সম্ভাবনা আছে। আপনার তো যার সম্ভাবনা এখন একটু জিরো, কিছু সম্ভাবনা তৈরি হয়নি। আর অনলাইনে কিছু থাকে তারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে নাই হয়ে যায়, তাছাড়া ঠিক মতো পড়ায়, ঠিক মতো পড়ে না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বাংলাদেশের শিল্পী ও তার শিল্পকর্ম। এটা প্রতিবার পরীক্ষা আসে, এবারও আসবে, এটা কোনো মিস নাই। কারণ ধরেন আপনার অপশনই আছে 4টার মধ্যে 3টাই আসবে, এরকম একটা ঘটনা। বাংলাদেশের শিল্পী ও তার শিল্পকর্ম এর মধ্যে যদি উল্লেখ করে দেয় তাহলে কিছু শিল্পী নিয়ে লিখবেন, আর যদি উল্লেখ করে না দেয় তাহলে 2 থেকে 3 জনের শিল্পের শিল্পকর্ম এবং তাদের শিল্প নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা লিখতে পারি। ঠিক আছে, এইভাবে করলেই হচ্ছে। এগুলো সম্ভব। আর তাহলে কি কি বললাম বলেন তো একটু। আচ্ছা, আপনারা থামেন, দেখি অনলাইনে আমি জিজ্ঞেস করি, যারা অনলাইনে আছেন, আমি এই 3টা শিল্পী সম্পর্কে কি কি বললাম, মানে পড়ার বিষয়ে কি কি বললাম একটু বলতে পারবেন? একটু সাউন্ড বাড়ায়। ফাইন ফাইন, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? অনলাইনে আরো অনেকে আছে না? আছে একজন। শোনেন, ওই পোলাপানের ক্লাস করার ঝোঁক 2-4 দিনই থাকে, তারপরে আর কেউ ক্লাস করে না। তখন কিন্তু বুঝে এটা দেখতেছি আমি রিসেন্টলি দেখতেছি, ঠিক আছে, গত বছরের আগের বছরেও তারা অ্যাক্টিভ ছিল। আমার অনলাইনে থাকতো সবসময় 16-17 জন এবং এখানে একদিন মনে হয় 15 জন হয়েছিল। 7 থেকে 8 জন এখানেই থাকে। আমার ক্লাসটা চমৎকার একটা পরিবেশ তৈরি হয়। এটা ওদেরই লস। ওরা কি হয় জানেন, এই পরীক্ষার 2-4 দিন আগে কি পরিমাণে যে ডিস্টার্ব দেয় আমাদেরকে, অনলাইন এবং হচ্ছে তারা বিপদে পড়ে যায়। স্যার, যাক, আপনাকে ধন্যবাদ। যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা 3টা বা 4টা শিল্পীর নাম, তারা কোথায় জন্মগ্রহণ করেছে, কোথায় বেড়ে উঠেছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের বাবা মার নাম কি, তাদের জন্ম মৃত্যু সনদ, এই কোনো জিনিস কি আমরা জানতে পারবো না? অবশ্যই। তার মধ্যে হচ্ছে শিল্পচন্দ্র জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস.এম. সুলতান, জামিনী রায়, জামিনী রায়টে পড়া হচ্ছে। এই 3টা মাস্ট। আর 2টা মেয়ে শিল্পীর নাম বলবো, ঠিক আছে, ওটা আরেকদিন পড়বো নি। এই 3টে শিল্পী আপাতত পড়বেন এবং এদের 4টা শিল্পকর্মের নাম ও তার ব্যাখ্যা, এটা আমাদের পড়তে হবে। জন্ম মৃত্যু কবে, কোথায় জন্মগ্রহণ করেছে, তারপরে এদের নামে কি অবস্থা, শিল্পকর্মের কি অবস্থা, এগুলো সম্পর্কে আমরা একটু জানাশোনা করব, তাহলে ইজি হবে। ওকে, আচ্ছা, আপনাদের কি কোনো প্রশ্ন আছে এখন? আমাদের প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, না, এই বিষয়ে কোনো প্রশ্ন? ম্যাম আপনার নাই? আপনার ম্যাম? আমার তো আরই নাই, আমি এমনি থাকি, আমি তো মাত্রই আসলাম। মাত্র স্যার